আবার সকলকে ওয়েলকাম এসকে এডুকেশন 2.0 চ্যানেলে। আজকে আমরা মাধ্যমিক ভূগোলের খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা থেকে প্রত্যেক বছর কোশ্চেন আসে। সেই টপিকটা হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে, উচ্চতার তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস। এইখানে আমরা এই বায়ুমণ্ডলের যতগুলো স্তর রয়েছে, এই প্রত্যেকটা স্তর নিয়ে এখানে আমরা খুব ডিটেলসে আলোচনা করব এবং প্রত্যেকটা স্তরের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো এখানে আমরা আলোচনা করব। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত সকলেই দেখবে। দেখো, তো বায়ুমণ্ডলের সর্বপ্রথম যে স্তর নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারকে আমরা আরেকটা নামেও জানি, সেটা হচ্ছে ক্ষুব্ধমণ্ডল। কেন ক্ষুব্ধমণ্ডল বলা হয় সেটা আমরা জানবো এখন। দেখো, ট্রপোস্ফিয়ার হচ্ছে এই যে স্তরবিন্যাস রয়েছে বায়ুমণ্ডলের, এই স্তরবিন্যাসের মধ্যে সর্বনিম্ন স্তর বা সবার নিচের স্তর হচ্ছে এই ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার সাধারণত আমরা মানুষেরা বসবাস করি এবং এই ট্রপোস্ফিয়ারে সাধারণত আমরা এই যে যত ঝড় বৃষ্টি মেঘ অর্থাৎ আবহাওয়ার পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারি, সবই কি হয় এই ট্রপোস্ফিয়ারের মধ্যেই আমরা দেখতে পারি। এই সমস্ত কারণের জন্য একে কি বলা হয়, ক্ষুব্ধমণ্ডলও বলা হয়। দেখো, তোমরা নিচে ছবির দিকে দেখলে বুঝতে পারবে যে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল কেন বলা হচ্ছে একে। ঠিক আছে, দেখো এর বৈশিষ্ট্যগুলো আমরা চটজলদি দেখে নিই। দেখো, সর্বপ্রথম বৈশিষ্ট্যের কথা যদি বলি, যে ট্রপোস্ফিয়ার স্তরটা রয়েছে এটার গড় উচ্চতা কত, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে কত কিমি উচ্চতা পর্যন্ত এই স্তরটি বিস্তৃত। দেখো, এই ট্রপোস্ফিয়ার স্তর ভূপৃষ্ঠ থেকে একদম 14 কিমি পর্যন্ত উচ্চতায় বিরাজমান করছে। ঠিক আছে, এটা হচ্ছে গড় উচ্চতা, মাথায় রাখবে ভালো করে, গড় উচ্চতা। এবং নিরক্ষীয় অঞ্চলে দেখো এর উচ্চতা একটু বেশি, নিরক্ষীয় অঞ্চলে উচ্চতা কত, 16 কিমি। এবং উভয় মেরুবৃত্তীয় যে অঞ্চল রয়েছে অর্থাৎ সুমেরুবৃত্ত এবং কুমেরুবৃত্ত, সেখানে এর উচ্চতা কত, 8 কিমি। দেখো, আর আরেকটা জিনিস যেটা আমরা ক্লাস 6 থেকে পড়ে আসছি, সেটা হচ্ছে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ে না কমে, বা বাড়লেও কত ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ছে, কত ডিগ্রি সেলসিয়াস হারে কমছে। দেখো, এই স্তর বিন্যাসের ক্ষেত্রে প্রত্যেকটা স্তরের কিছু আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কিছু স্তরের মধ্যে আমরা দেখতে পারবো যে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, কিছু স্তরের মধ্যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। ঠিক সেরকমই এই যে ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার যে স্তরটি রয়েছে, এই স্তরের মধ্যে প্রতি 1 কিলোমিটার বা প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে তাপমাত্রা কমছে। কত ডিগ্রি সেলসিয়াস হারে কমছে, 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কি হচ্ছে, কমছে বা হ্রাস পাচ্ছে। একে কি বলা হয়, স্বাভাবিক তাপ হ্রাসের হারও বলা হয়ে থাকে। দেখো, যদি মনে করো বর্তমান সময় যে গ্রীষ্ম চলে এসেছে, সাধারণত নর্মাল টেম্পারেচার যে জায়গায় অতটা গরম পড়ে না, 30 ডিগ্রির কাছাকাছি থাকে বা 36 ডিগ্রির কাছাকাছি, 30 ডিগ্রি তো না, 36-37 ডিগ্রি থাকে। মনে করো কোথাও টেম্পারেচার 36 ডিগ্রি রয়েছে, তাহলে সেই স্থান থেকে ঠিক যদি আমরা 1 কিলোমিটার উপরের দিকে উঠতে পারি, তাহলে সেই জায়গায় উষ্ণতাটা হ্রাস পাবে। কত ডিগ্রি হ্রাস পাবে, 6.5 ডিগ্রি সেলসিয়াস হারে হ্রাস পাবে, অর্থাৎ 29 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মাঝামাঝি অবস্থায় সেটা বিরাজ করবে। আর দেখো, এই যে ট্রপোস্ফিয়ার রয়েছে, এই ট্রপোস্ফিয়ারের ওপরের যে ঠিক ওপরের অংশটা, সেটাকে বলা হয় ট্রপোপজ। ট্রপোপজ হচ্ছে এইরকম একটা বাউন্ডারি যেটা স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল আর এদিক দিয়ে সর্বনিম্ন স্তর ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডলের মাঝে বিরাজ করছে। এটাকে কি বলা হয়, ট্রপোপজ বলা হয়। ঠিক আছে, নেক্সট বৈশিষ্ট্যের দিকে আমরা যদি লক্ষ্য করি, দেখো এই যে আমি আগেই বললাম যে কেন ক্ষুব্ধমণ্ডল বলা হচ্ছে, মেঘ বৃষ্টি ঝড় এই স্তরে প্রচুর পরিমাণে আমরা দেখতে পারি, তাই একে ক্ষুব্ধমণ্ডল বলা হয়। পরীক্ষা এমসিকিউ এর জন্য এটা ইম্পর্টেন্ট। এবং এই যে স্তরটা রয়েছে, কোন স্তর, এই যে ট্রপোস্ফিয়ার বা ক্ষুব্ধমণ্ডল যে স্তরটি রয়েছে, এই স্তরের মধ্যে আমরা কি দেখতে পারি, খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন দেখতে পারি অন্যান্য যে কোনো স্তরের তুলনায়। ঠিক আছে, এইটুকু পর্যন্ত আশা করি সকলেই বুঝতে পেরেছো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। দেখো, নেক্সট যে স্তরটি রয়েছে সেই স্তরের দিকে আমরা চলে যাচ্ছি। নেক্সট স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর। দেখো, এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের মধ্যে এটি হচ্ছে দ্বিতীয় স্তর, স্তরটির নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো, স্ট্র্যাটোস্ফিয়ার হচ্ছে ট্রপোস্ফিয়ার যেটা আমরা আলোচনা করলাম সেই স্তরের ওপরের স্তর। এই ট্রপোস্ফিয়ার যে স্তর রয়েছে তার ঠিক ওপরের স্তরই হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের গড় উচ্চতা কত, 18 থেকে 50 কিমির মধ্যে এই স্তরটি অবস্থান করছে। দেখো, এখানে উচ্চতা বাড়ার সাথে সাথে কি হচ্ছে, তাপমাত্রা বাড়ে। অর্থাৎ আমরা ট্রপোস্ফিয়ারে কি দেখেছি, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। কিন্তু এই স্তরের মধ্যে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হচ্ছে, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে।
যেটা আমি আগেই বললাম যে এই যে বায়ুমণ্ডল প্রত্যেকটি স্তরের মধ্যে আমরা আবহাওয়াগত কিছু কিছু বৈশিষ্ট্য আলাদা দেখতে পারবো, কিছু বৈশিষ্ট্য আলাদা দেখতে পারবো, যেমন কিছু উচ্চতা বৃদ্ধির সঙ্গে টেম্পারেচার হ্রাস পাবে, কোনো কোনো স্তরের মধ্যে সেটা কি হবে, উচ্চতা বৃদ্ধির সঙ্গে টেম্পারেচার বৃদ্ধি পাবে। দেখো এই স্তরের মধ্যে আরেকটা যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ওজোন। ওজোন স্তরের অস্তিত্ব আমরা এখানে দেখতে পারি। সেই ওজোন স্তর, যেই ওজোন স্তর কি করছে আমাদের পৃথিবীর মধ্যে এই জীবন টিকিয়ে রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই ওজোন স্তর কি করছে, এই যে সূর্য থেকে আসা অতিবেগুনি যে রশ্মি রয়েছে সেই রশ্মি শোষণ করে নিচ্ছে। আর এই অতিবেগুনি রশ্মি আমাদের শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক। অতিবেগুনি রশ্মি আমাদের শরীরের মধ্যে কি কি সমস্যার সৃষ্টি করতে পারে, যদি কেউ জানো বা যারা জানো কমেন্টে অবশ্যই জানাবে। দেখো এই যে ওজোন স্তর সেটা এখানে অবস্থান করছে এবং এই 15 থেকে 35 কিমির মধ্যে ওজোন স্তর জীবজগৎকে রক্ষা করছে। এই ওজোন স্তরকে জীবজগতের রক্ষা কবচ বলা হয়। এই ওজোন স্তর যদি না থাকতো তাহলে পৃথিবীর মধ্যে প্রাণের অস্তিত্ব হয়তো সম্ভব হতো না বা থাকতো না। ঠিক আছে, বর্তমানে এই ওজোন স্তর ধ্বংস হওয়ার হাত থেকে বাঁচানোর জন্য আমাদের মনে করি প্রত্যেকেরই যতটুকু করণীয় বা যতটুকু আমরা প্রচেষ্টা করতে পারি সেটা করা উচিত। নেক্সট দেখো এই ওজোন গ্যাস সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নিচ্ছে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট যেটা রয়েছে এই স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের অংশকে বলা হয় স্ট্র্যাটোপস। যেমন আমরা যে ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝের অংশকে হচ্ছে ট্রপোপস দেখলাম, ঠিক সেরকমই মেসোস্ফিয়ার এবং এই যে স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্ত মণ্ডল রয়েছে এই দুটো স্তরের মধ্যবর্তী অংশকে কি বলা হয়, স্ট্র্যাটোপস বলা হয়। এবং আরেকটা জিনিস মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এই স্তরের থেকে এই কোশ্চেনটা এসে থাকে। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে এরকম যে জেট বিমান কোন স্তর দিয়ে চলাচল করে। এটা মাথায় রাখবে অবশ্যই, যে স্ট্র্যাটোস্ফিয়ার যে শান্ত মণ্ডল স্তরটা রয়েছে এই স্তর দিয়ে জেট বিমান চলাচল করে। এবার তোমাদের মধ্যে এটা একটা প্রশ্ন জাগতে পারে যে এই স্তর দিয়েই কেন জেট বিমান চলাচল করে বেশি। দেখো এই যে স্তরটা রয়েছে এই স্তরটার অপর নাম কি বলা হচ্ছে, শান্ত মণ্ডল। কেন? কারণ এই জায়গায় ঝড় বৃষ্টি বা আবহাওয়ার সেরকম আমরা পরিবর্তন দেখতে পাই না, যতটা আমরা কি ক্ষুব্ধ মণ্ডলে দেখতে পারি। অর্থাৎ ক্ষুব্ধ মণ্ডলে কি হচ্ছে, অতি দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটছে, কিন্তু এই স্তরে অতটা দ্রুত আবহাওয়ার পরিবর্তন ঘটছে না। তার ফলে এই জায়গায় জেট বিমান চলাচলের জন্য খুবই অনুকূল পরিবেশ রয়েছে, অর্থাৎ কোনো টার্বুলেন্স সেখানে হবে না। তাই এই স্তর দিয়ে কি হচ্ছে, জেট বিমান চলাচল করছে। তাহলে আমরা নেক্সট স্তরের দিকে চলে যাই। 3 নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে 3 নাম্বার স্তরের নাম কি, মেসোস্ফিয়ার। দেখো মেসোস্ফিয়ারের আমরা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে পড়ে নেব। মেসোস্ফিয়ার হলো স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক উপরের স্তরকে বলা হচ্ছে মেসোস্ফিয়ার স্তর। দেখো এই যে স্তরটি, এই স্তরটির উচ্চতা কত, 50 থেকে 80 কিমির মধ্যে এই স্তরটি অবস্থান করছে। কোন স্তরটি? এই যে মেসোস্ফিয়ার স্তরটির কথা আমরা বললাম এই স্তরটি। দেখো এই স্তরে কি হচ্ছে, আবার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা কি হচ্ছে, হ্রাস পেতে আমরা দেখতে পাচ্ছি। প্রথম যেটা আমরা স্তর পড়েছিলাম ক্ষুব্ধমণ্ডল বা ট্রপোস্ফিয়ার, সেই জায়গায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কি হতো, টেম্পারেচার হ্রাস পেত। দ্বিতীয় স্তরে আমরা কি দেখলাম, উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রাও বাড়ছে। এবং তৃতীয় স্তর অর্থাৎ মেসোস্ফিয়ারে আমরা কি দেখছি, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে পুনরায় কি হচ্ছে, তাপমাত্রা কমছে। আর এই যে স্তর, ঠিক আছে, এই স্তরের মধ্যেই উল্কাপিণ্ড কি হচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ছাই। আর মেসোস্ফিয়ারের উপরের অংশকে কি বলা হয়, মেসোপস বলা হয়ে থাকে। এই যে মেসোপজ রয়েছে এটা অবস্থান করছে তোমার আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী স্থানে এই স্তরটি অবস্থান করছে। আর দেখো এই স্তরে আরেকটা যেটা বৈশিষ্ট্য, বায়ুর চাপ খুবই কম থাকে এই স্তরে। ঠিক আছে, কি কম থাকে, বায়ুর চাপ খুবই কম থাকে এই স্তরে, এবং তাপমাত্রা প্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছে পৌঁছে যায়। নেক্সট আমরা চলে যাচ্ছি থার্মোস্ফিয়ার, অর্থাৎ থার্মোস্ফিয়ার স্তর, যেটাকে আমরা আরেকটা যেই নামে পরিচিত সেটা হচ্ছে আয়নোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর নাম আয়নোস্ফিয়ার। এই স্তরটি মেসোস্ফিয়ারের ঠিক উপরে অবস্থিত। দেখো এই স্তরের বৈশিষ্ট্যের মধ্যে যেটা, থার্মোস্ফিয়ার স্তরের গড় উচ্চতা কত, 80 থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই স্তর। কত কিমি, 80 থেকে
500 কিমি পর্যন্ত বিস্তৃত হচ্ছে এই স্তর। তাহলে এই স্তরের বিস্তৃতি আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যতগুলো স্তর সম্পর্কে আমরা আলোচনা করলাম বা জানলাম, সেই প্রত্যেকটা স্তরের মধ্যে এই স্তরের বিস্তৃতি সব থেকে বেশি। এই স্তরটি 80 থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত। দেখো, এই স্তরের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই স্তরে দ্রুত তাপ বৃদ্ধির কারণে একে থার্মোস্ফিয়ার বলে। অর্থাৎ থার্মোস্ফিয়ার স্তরে আমরা খুব দ্রুত কি তাপের বৃদ্ধি দেখতে পারি। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে থার্মোস্ফিয়ারের মধ্যে দিয়ে কি হচ্ছে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়। বেতার তরঙ্গ, রেডিও ফ্রিকোয়েন্সি, যেটা আমরা এখন তো রেডিও সেরকম শুনি না, কিন্তু প্রাচীন সময়ে অর্থাৎ আজ থেকে যদি আমরা দেখি যে 40-50 বছর আগে, তখন বেতার তরঙ্গের খুব আমরা দেখতে পেতাম। যে বেতার তরঙ্গ বলতে পারো সাধারণত আমরা রেডিও আমরা শুনতাম। ঠিক আছে, তাহলে সেই বেতার তরঙ্গ কোথা থেকে প্রতিফলিত হচ্ছে? এই যে আয়নোস্ফিয়ার বা থার্মোস্ফিয়ার স্তর রয়েছে, এই স্তর থেকেই প্রতিফলিত হচ্ছে। নেক্সট যেটা সেটা হচ্ছে মেরুপ্রভা, মেরুজ্যোতি বা আরোরা। তোমরা এই যে পড়েছো, উভয় মেরু বৃত্তীয় অঞ্চল অর্থাৎ সুমেরু এবং কুমেরু বৃত্তীয় অঞ্চলে মেরুপ্রভা মেরুজ্যোতি দেখা যায়। অর্থাৎ সুমেরু বৃত্তীয় অঞ্চলে মেরুপ্রভাকে কি বলে, কুমেরু বৃত্তীয় অঞ্চলে মেরুপ্রভাকে কি বলে, কমেন্টে একটু জানাবে। নেক্সট যেটা সর্বশেষ পয়েন্ট এই স্তরে থার্মোস্ফিয়ারে, সেটা হচ্ছে থার্মোস্ফিয়ারের উপরের অংশকে কি বলা হচ্ছে? থার্মোপস বলা হচ্ছে। ঠিক আছে, এটা হলো। নেক্সট আমরা যে স্তরের দিকে চলে যাব সেই স্তরটির নাম হচ্ছে এক্সোস্ফিয়ার। দেখো, এক্সোস্ফিয়ার হচ্ছে পঞ্চম স্তর বলতে পারি আমরা বায়ুমণ্ডলের স্তরবিন্যাসের মধ্যে। এই স্তর 750 কিমি পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই যে থার্মোস্ফিয়ার স্তর যেটা 80 থেকে 500 কিমি পর্যন্ত বিস্তৃত ছিল, ঠিক তার পরবর্তী স্তরেই হচ্ছে এই এক্সোস্ফিয়ার স্তর। দেখো, এই স্তরের আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এখানে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি হয়, উচ্চতাও বাড়ে। যত উচ্চতা বৃদ্ধি পাবে তত কি হবে, তাপমাত্রা এই স্তরে বৃদ্ধি পেতে আমরা দেখতে পাবো। আর এক্সোস্ফিয়ার ক্রমশ মহাশূন্যে বিলীন হয়ে যায়। এই যে দেখো এক্সোস্ফিয়ার স্তরটি, এই এক্সোস্ফিয়ার স্তরটি ধীরে ধীরে আমরা কি দেখতে পাবো, যে মহাশূন্যে বিলীন হয়ে যাচ্ছে। নেক্সট দেখো, এই স্তরের যে টেম্পারেচার, যেটা খুব ভালো করে দেখো, যে এই এক্সোস্ফিয়ার স্তরের টেম্পারেচার কত, প্রায় 1500 ডিগ্রি সেলসিয়াস। কত ডিগ্রি সেলসিয়াস? 1500 ডিগ্রি সেলসিয়াস, মাথায় রাখবে খুব ভালো করে। দেন হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের আধিক্য থাকে হচ্ছে এই এক্সোস্ফিয়ার স্তরের মধ্যে। ঠিক আছে, এই স্তরের মধ্যে আমরা দেখতে পাবো কি, এই যে বিভিন্ন স্পেস স্টেশন গুলো, বিভিন্ন কৃত্রিম উপগ্রহগুলো এই স্তরের মধ্যে আমরা দেখতে পাবো। দেন আমরা লাস্ট চলে যাচ্ছি, লাস্ট যে স্তরটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। দেখো, ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে সর্বশেষ স্তর। ঠিক আছে, এই ম্যাগনেটোস্ফিয়ার বলতে পারো সর্বোচ্চ স্তর, বায়ুমণ্ডল সর্বশেষ স্তর। এই ম্যাগনেটোস্ফিয়ারের উচ্চতা 750 থেকে প্রায় 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। কত কিমি? 10,000 কিমি পর্যন্ত বিস্তৃত। দেখো, এই স্তরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে, মানে এই স্তর ইলেকট্রন ও প্রোটন গঠিত চৌম্বক ক্ষেত্র রয়েছে। ইলেকট্রন ও প্রোটন গঠিত চৌম্বক ক্ষেত্র রয়েছে। অর্থাৎ আমরা বলতে পারি যে ম্যাগনেটোস্ফিয়ার কেন নামকরণ করা হচ্ছে, এই স্তরের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড বিরাজ করছে। ঠিক আছে, অর্থাৎ এই যে ম্যাগনেটোস্ফিল্ড, যার কারণে এই স্তরটির নামকরণ কি হয়েছে, ম্যাগনেটোস্ফিয়ার নামকরণ করা হয়েছে। দেখো, এই স্তরটি সূর্য থেকে আসা তেজস্ক্রিয় বায়ু প্রবেশ করে। সূর্য থেকে আসা যে তেজস্ক্রিয় বায়ু, আমরা যে সোলার স্টর্ম দেখেছি, সৌরঝড় কত বছর পর পর জোরালো হয় আমরা পড়েছি, প্রতি 11 বছর পর পর সৌরঝড় জোরালো হয়। সৌরঝড়ের ফলে কি হতে পারে, এই যে কৃত্রিম যে উপগ্রহ রয়েছে, সেই কৃত্রিম উপগ্রহের মধ্যে যোগাযোগ ব্যবস্থার গোলযোগ দেখা দিতে পারে, আর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, কেননা প্রচুর পরিমাণে আয়নিত কণা সেখান থেকে নির্গত হচ্ছে। আর এই স্তরের মধ্যে কি রয়েছে, চৌম্বক ক্ষেত্র রয়েছে, এবং এই স্তরের মধ্যে সূর্য থেকে আসা তেজস্ক্রিয় বায়ু কি হচ্ছে, প্রবেশ করছে। কোন স্তরে? এই যে সর্বশেষ স্তর যার নাম ম্যাগনেটোস্ফিয়ার, এই স্তরের মধ্যে। এবং পৃথিবীর চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ডও এই স্তরের মধ্যেই আমরা দেখতে পারি। কোন স্তরের মধ্যে? ম্যাগনেটোস্ফিয়ার স্তরের মধ্যে। আশা করি তোমাদের এই বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে যাদের যাদের ডাউট ছিল সকলের সেটা ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি
কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। থ্যাংক ইউ।